সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ব্যানার এবং হেডলাইনে দেখেছেন আমি বলেছি যে তারেককে ক্ষমতায় আনার পেছনে 5টা চুক্তি হয়েছিল ভারতের সাথে। সে 5টা চুক্তির মধ্যে প্রথম শর্ত ছিল যে বাংলাদেশে বসে ভারতের ভেতরে কোনো উচ্ছৃঙ্খলতা তৈরি হয় বা কোনো জঙ্গি আক্রমণের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিবে না, বা বাংলাদেশের ভেতরে বসে এগুলো করা যাবে না, পাকিস্তানে আইএস রে আইনা বা অমুকের আইনে এগুলো করা যাবে না। এটা ছিল চুক্তি। এরপরে চুক্তি ছিল যে নির্বাচনের পরে আপনার আওয়ামী লীগকে আনতে হবে, মানে রাজনীতি করার অধিকার দিতে হবে, বা শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা হয়েছে ট্রাইব্যুনালে, যে মামলা মিথ্যা মামলা এবং যেই অবস্থা হয়েছে এগুলো সবগুলোকে উইথড্র করতে হবে। মামলা হইতে পারে পরিপূর্ণভাবে অন্যভাবে হবে, কিন্তু এই যে মিথ্যা সাক্ষী সবুত দিয়ে যা করা হবে এগুলো করা যাবে না। এই ধরনের 4-5টা চুক্তি। কিন্তু ভারত সরকার না, শুধু ভারত সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক এতদিন ভেবেছিলেন যে তারেক জিয়া মনে হয় তাদের কথাই শুনবে, তাদের কথাই বলবে, তাদের ভুল ভাঙা শুরু হয়েছে। যখন বিএনপি ভারত বুঝছিল যে আমেরিকা পাকিস্তান এবং চায়না মিলে আপনার জামাতরে ক্ষমতায় আনার জন্য চেষ্টা করছে, তখনই দৌড়ঝাঁপ শুরু হয় রয়ের। তারা ভারতে গিয়ে দেখা করে, এরপরে আপনার খালেদা জিয়া জন্য শোক প্রস্তাব দেয়, খালেদা জিয়া মারা যাওয়ার পরে সরাসরি তাদের মন্ত্রী পাঠায়, তারেক জিয়া নির্বাচিত হওয়ার পরে তাদের স্পিকারকে পাঠায়, সব কিছুই করেছে। তো এরপরে কি হলো? এরপরে এখন দেখা গেল যে সেই যেই কপাল সেই মাথা। আমাদের দেশে কথায় আছে একটা, যে কোয়াল হেই মাথা ঠ্যাং দিদি কোয়ালাতা, মানে পা দিয়ে কপাল হাতাইতেছে। তো দেখেন, গত শুক্রবারে ভারতের গোয়েন্দা সংস্থার একটা বিশেষ মিটিং হয়েছিল, সেটা ভারতীয় অনেক পত্রপত্রিকা উঠছে, আপনার চাইলে খোঁজ করে নিয়ে দেখতে পারেন। যে ওইখানে যেই গোয়েন্দাদের যেই তথ্য বাংলাদেশ থেকে যা গিয়েছে এবং ওনারা যা আছে, এতে একটা জিনিস পরিষ্কার, যে এই যে বর্ডার অঞ্চলের যে 40% আসন যেটা জামাত জিতেছে, সেইখানে প্রচ্ছন্নভাবে সেই জঙ্গি গোষ্ঠী আইএসআই এর লোকজন দিয়ে আপনার কি করা হচ্ছে, ভারত বিরোধী কার্যক্রম চলছে। এই বিএনপিকে আনার জন্য ভারত কিন্তু মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে, তাদের গোয়েন্দা সংস্থা কাজ করেছে, ইলেকশন ইঞ্জিনিয়ার সব কিছু করে এনেছে, যে তাদের বিশ্বাস ছিল যে তারেক হয়তো সেই কাজটাই করবে যা ভারত চায়, কিন্তু কিছুই করে নাই। হঠাৎ করে নির্বাচনের পরে আওয়ামী লীগের কিছু নেতা যারা পালিয়ে আছে বিদেশে, তারা হঠাৎ করে আওয়ামী লীগ অফিস খোলার একটা হিড়িক ফালাইছিল। তখনও মানা করেছিলাম যে ভাইয়ারা এই কাজ করিস না, এটা বিএনপি, এটা কথা দিয়া কথা রাখবে না। তাতে কি হলো? অনেক পোলাপাইন ধরা খাইলো। এখন আবার নেতাগুলো সব চুপসাই গেছে, যা করতেছিল সব চুপসাই গেছে। এটা আগেই বলছিলাম। ভারত যখন বিএনপির ব্যাপারে একটু একটু কথা বলছে, তখন কিন্তু বলছিলাম যে বিএনপির ব্যাপারে শালা শিক্ষা হবে ভারতের। ইলেকশনের আগ পর্যন্ত আওয়ামী লীগ নিয়ে কোনো কথা বলা নাই, বলছে যে না আওয়ামী লীগকে আমরা কোনো দলকে ব্যান করুক, এটা চাই না এটা চাই না, এগুলো বলছে তারেক। এখন কিন্তু পোল্টি, উনি বলছেন না, ওনার অন্য মন্ত্রীদেরকে দিয়ে বলাচ্ছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আমরা তুলব না। এবং গত পরশুদিন দেখলেন তো শামা ওবায়েদ কি বললেন, যে শেখ হাসিনাকে আনার জন্য তো আমরা অলরেডি চিঠি দিয়েছি, আমরা চেষ্টা করছি, চেষ্টা না, এমনকি ওনারা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ভারতকে কড়া নোটিশ দেওয়া হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য। তো শেখ হাসিনাকে ভারত ফেরত দিবে না, কারণ ভারত শেখ হাসিনাকে চাল হিসেবে রাখছে। ভারত কারো বন্ধু না, ভারত তার নিজেরই বন্ধু, এটা আপনাদের বুঝতে হবে। ভারত তার নিজের বন্ধু, সে কারো বন্ধু না। জিও পলিটিক্সের ক্ষেত্রে এক দেশ আরেক দেশের খুব বেশি একদম আইসা যে আপনার যুদ্ধের জন্য ঝাঁপাইয়া পড়বে, ওই রকম না। ট্রিটি হচ্ছে ন্যাটো ট্রিটির মতো না যে এক দেশে বোমা পড়লে সব দেশ যাবে, না না না। ভারত তার নিজের স্বার্থ বুঝে, এটা বুঝতে হবে আপনারে। ভারত তার নিজের স্বার্থে বুঝে, এটাই বুঝতে হবে। ভারত শেখ হাসিনাকে ওখানে রেখেছেন, আমাদের নেত্রীকে ওখানে রেখেছেন, এর জন্য ধন্যবাদ। কিন্তু ওরা রেখেছেন, ওদেরও স্বার্থ আছে। ওরা ওনাকে ওইখানে রেখে ওটা হুমকি ধমকি দিয়ে দেখতে চাচ্ছেন যে বাংলাদেশে অন্যরা ভয়ে ভীত থাকে কিনা। তার মানে এই শেখ হাসিনা আসছে, এই শেখ হাসিনা আসছে, একটা রদ তুলে দিয়ে কাজ আদায় করা, এটা হচ্ছে মূল কাহিনী। সেই ভারতকে এখন ভালোভাবে শিক্ষা দিচ্ছে কিন্তু তারেক জিয়া। উনি এখন কোনো কথাই মানছেন না। হ্যাঁ, তেল চাচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ভারতের কাছে ওরা তেল চাইতেছে, এই চাইতেছে। আরে ভাই, ভারত দিতে বাধ্য।
ভারতে তেল ডাল চাউল নুন সব দিবে, তার একটাই কারণ কি জানেন? তার একটাই কারণ হচ্ছে যে ভারত জানে যে এগুলো যদি এখন না দেয় তাহলে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সৃষ্টি হলে তার দেশের সমস্যা। কারণ আপনারা যখন পাশাপাশি বাড়ি থাকে না, এক বাড়িতে আগুন লাগলে কি আরেক বাড়িতে কি আপনারা বৈশাখ ডিস্কো ড্যান্স করেন? তা না, তাড়াতাড়ি যেন ওই বাড়ির আগুন নিবেতে, কারণ ওই বাড়ির আগুন আপনার বাড়িতেও লাগতে পারে। সেম এইসব কাহিনী। তো এই কাহিনীতে এই মুহূর্তে ভারতকে চরমভাবে শিক্ষা দিচ্ছে। আপনারা দেখছেন অনেকগুলো ছবি আছে, এই যে যেসব জঙ্গি ইন্টারন্যাশনালি যাদের উপরে আপনার রেড সিগন্যাল আছে, যাদেরকে বন্দি করা হয়েছিল, এইসব জঙ্গি সব ছেড়ে দিচ্ছে। তারা যে তারেক জিয়ার সাথে হই হই রই রই কথা বলছে। পুরো বর্ডার এরিয়া, আমাদের যে বর্ডার এরিয়া, ভারত বাংলাদেশ বর্ডার এরিয়া, যেসব আসনে জামাত জিতছে, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো জামাতের দখলে, সেখানে আইএস এর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার লোকজন যে কাজ করছে। এই যে গত 3 দিন আগে সম্ভবত ভারত, সারা ভারত থেকে সম্ভবত 33 জন লোক ধরেছে, তার মধ্যে থেকে 7 জন নাকি বাংলাদেশি, এরাও নাকি জঙ্গি। তো এখন অবস্থা বুঝেন যে ভারত যে বিশ্বাস করেছিল, সেই বিশ্বাসের দাম 1 পয়সাও দেয়নি, বরঞ্চ ভারতরে তারেক জিয়া বুড়া আঙ্গুল দেখাই দিয়েছে। এটা হচ্ছে যে মূল কাহিনী। এই ঘৃণার সংস্কৃতি বিএনপি তৈরি করেছে। বিএনপি রাজনীতিরও কিন্তু একই খুঁটি, এই ভারত বিরোধিতা, ভারত ঘৃণা। জঙ্গিদেরও রাজনীতির একই খুঁটি। আমাকে তারেক রহমান সাহেবকে দেখলে সবসময় একটা পাকিস্তানি নেতা মনে হয়। এখানে আয়রনিটা কি জানেন? আয়রনিটা হলো যে বিএনপি তো তার রাজনীতিটাকে ভারত নির্ভর, অর্থাৎ ভারত বিরোধিতার উপর নির্ভর করে কিন্তু বিএনপি রাজনীতি করেছে। সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে যে বিএনপির ভেতর গুপ্ত জামাত অসংখ্য রয়েছে। বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে টেলিভিশন টক শোতে একজন রাজাকারের আক্রমণ এবং তার প্রতিক্রিয়ায় দুদু সাহেবের যে গর্জন, এটা আমাদেরকে নতুন করে কি ভাবায়। বাংলাদেশে সব কিছুতে ভারত বিরোধিতা করে আজ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা সবচেয়ে বড় অর্জন পেয়েছে 2024-এর জঙ্গি উত্থান। বিনিময়ে আমরা দেখলাম যে এই জঙ্গি স্বাধীনতা বিরোধীরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিল। কিন্তু এই মিথ্যা গুজব এবং ঘৃণার যে সংস্কৃতি স্বাধীনতা বিরোধীরা চালু করেছে বাংলাদেশে, সেটা আর কতদিন টিকবে? আসুন আমরা একটু ব্যাপারটা খতিয়ে দেখি। যে ঘটনাটা ঘটে গেল সবার সামনে, সেখানে আমার কাছে এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কাছে যেটা সবচেয়ে ভালো লেগেছে, সেটা হলো মিস্টার দুদুর যে গর্জন 71-এর পক্ষে, আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে, এবং সেই গর্জনে যে শক্তি উনি দেখিয়েছেন তার কণ্ঠে, তার শরীরের ভাষায়, সেটা এক কথায় অভূতপূর্ব। এবং আমরা যারা 71-এর চেতনা লালন করি, তাদের কাছে এটা অবশ্যই অত্যন্ত একটা পুলকের বিষয়। এবং যে রাজাকারটাকে টেলিভিশনে দেখা গেল, আমি একে কখনো আগে দেখিনি। আমি সাধারণত অনেক কিছু খেয়াল করি, কিন্তু এই রাজাকারকে আগে কখনো দেখিনি। 24-এর জঙ্গি উত্থানের পরে টেলিভিশন টকশো গুলাতে দেখা গেছে যে অনেক রাজাকারকে তারা এই টকশো জগতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। এবং সবচেয়ে বড় আবিষ্কার হলো সবচেয়ে ঘৃণিত কয়েকজন, তার মধ্যে একটা ব্যারিস্টার শাহরিয়ার নামে আছে, আর ফুয়াদ তো আগে থেকেই আছে। এবার দেখলাম এটাকে। 24-এর জঙ্গি উত্থানের পর বোঝা যাচ্ছে যে টেলিভিশনগুলা জামাত জঙ্গিরা যথেষ্ট দখল করেছে, এবং বিশেষ করে যারা টকশো উপস্থাপনা করে, এদের মধ্যে বেশিরভাগই কিন্তু জঙ্গি শ্রেণীর, শিবিরের হবে বা ওদেরই লোকজন, এটা স্পষ্ট। এবং এই যে টকশোটা দুদু সাহেবকে নিয়ে হলো, অর্থাৎ দুদু সাহেব যেখানে প্রতিবাদ করলেন, সেখানে উপস্থাপক সুস্পষ্টভাবে একজন জঙ্গি। দু একদিন আগে আমরা গোলাম মাওলা রনির একটা টকশো দেখলাম, সেখানেও দেখলাম যে একটা তরুণ জঙ্গি এই টকশো গুলা করছে। তো বিএনপি 2024-এর জঙ্গি উত্থানের সবচেয়ে বড় শক্তি ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তারা কিন্তু সত্যিকার অর্থে যেই জিনিসগুলো দখল করলে তাদের দলের জন্য ভালো হতো, সেগুলো তারা দখল করতে পারেনি। দখল করেছে কিন্তু স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তিগুলো। এখানে আসলে প্রায়োরিটিটা বোঝা যায়। জঙ্গির অনেক জেনুইন ভাবে তারা চায় যে বাংলাদেশে একটা জঙ্গি শাসন হোক, এবং সেজন্য তারা খুব বেশি জাগতিক লোভ লালসার চেয়েও ওই জিনিসগুলো তারা দখল করতে চায়, যেগুলো করলে একটা রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের ক্ষমতা শক্ত করার জন্য গভীরের খুঁটিগুলাকে দখল করতে পারে আর কি। তারা এইভাবেই তারা মিডিয়াটাকেও দখল করেছে। তারা, আমরা এর আগে দেখেছি জঙ্গিরা অনেক কিছু করেছে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে শাসন করার জন্য। তারা ফারুকি নামে একটা জঙ্গিকে ঢুকিয়ে দিয়েছে সিনেমার জগতে, আরো অনেক আছে।
এই ফারুকী কিন্তু আওয়ামী লীগের সাথে খাতির করে টাকা পয়সা তৈরি করে তারপরে তো আমরা ফারুকীকে দেখলাম, ফারুকীর স্ত্রী এরা। আর এই ব্যাপারে তো আসলে আমাদের দুঃখের শেষ নাই। আওয়ামী লীগ সরকারের অভ্যন্তরে কত জঙ্গি ঢুকে পড়েছে, স্বাধীনতা বিরোধীরা, তারা প্রভাব বিস্তার করেছে, তারা অর্থ কামিয়েছে। পরবর্তীতে সেই অর্থ তারা 2024-এর জঙ্গি উত্থানে খরচ করে আওয়ামী লীগের সরকারের পতন ঘটিয়েছে। কিন্তু এই জিনিসগুলো, হ্যাঁ, আওয়ামী লীগ সরকারের সময় অনেকেই বলতো যে এইরকম হচ্ছে, কিন্তু তারা তো কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, আর সেদিকে এখন তাকিয়েও লাভ নেই। কিন্তু আসলে খুব কষ্ট হয়, ভবিষ্যতে যাতে এই ধরনের সুযোগ আর জঙ্গিরা না পায় সেই দিকটা আমাদের খুব খুব ভালোভাবে খেয়াল করতে হবে। দুদু সাহেবের এই যে ঘটনাটা ওনার সাথে ঘটলো, এটাকে আমি প্রচন্ড বেয়াদবি হিসাবে দেখছি। উনি ক্ষমতাসীন দলের একজন নেতা, সেই নেতাকে তারা পার্সোনালি অ্যাটাক করে। জঙ্গিদের এটা আর একটা বড় ধরনের কৌশল, অর্থাৎ শামসুজ্জামান দুদু সাহেব মন্ত্রী হননি, এটা দিয়ে খোঁচা দিল দেখলাম জঙ্গি। এবং ওই একই জিনিস তারা প্রয়োগ করলো যে দুদু সাহেব এখন ভারতের দালাল। এখানে আয়রনিটা কি জানেন? আয়রনিটা হলো যে বিএনপি তো তার রাজনীতিটাকে ভারত নির্ভর, অর্থাৎ ভারত বিরোধিতার উপর নির্ভর করে কিন্তু ভর করে বিএনপি রাজনীতি করেছে। সে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় থেকে বিএনপি একটা কনসিস্টেন্টলি রাজনৈতিকভাবে ভারত বিরোধী দল। তবে তারা যেহেতু রাষ্ট্র ক্ষমতা বিভিন্ন সময় শাসন করেছে, তারা ওই জিনিসটা জানে যে আসলে ভারতের সাথে জঙ্গিরা যেই ধরনের বিরোধিতা করতে চায়, সেই বিরোধিতা তো আসলে করা যায় না। মানে এটা এমন নয় যে ভারতকে ভালোবাসতে হবে, কিন্তু আসলে দুটো রাষ্ট্র তো পাশাপাশি, প্রতিবেশীর সাথে এক ধরনের আপনার ফাংশনাল রিলেশন রাখতেও তো হয়। জঙ্গিরা যদি রাষ্ট্র ক্ষমতা দখল করে তারাও কিন্তু এটা রাখবে, এমন নয় যে তারা এই ভারত ঘৃণাটা তারা করে। এখানে জেনুইন ঘৃণা তো আছেই, কৌশলের ঘৃণাও আছে। কিন্তু সার্বিকভাবে যে জিনিসটা বাংলাদেশের মানুষকে এখন বুঝতে হবে, যে এই যে একটা মানসিক ব্যাধি আমরা তৈরি করলাম জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে, যে ভারত ঘৃণা অহেতুক অকারণে কোনো ধরনের বেসিস ছাড়া, যে বাংলাদেশে ভারতের আধিপত্য চলছে। পৃথিবীতে যদি দুটো বড় এবং ছোট দেশ পাশাপাশি থাকে, কম বেশি আধিপত্য বড় দেশের ওখানে চলে, এটাই স্বাভাবিক। এবং এই বাস্তবতাটাকে এখানে জঙ্গি শ্রেণী, মৌলবাদী শ্রেণী এবং ৭১-এর পরাজিত শক্তি এমন ভাবে ব্যবহার করেছে যে এটা পুরোপুরি বাংলাদেশের সার্বিকভাবে সব ধরনের, বিশেষ করে অর্থনৈতিক রাজনৈতিক বিকাশে এটা একটা বড় কাটা হয়ে দেখা দিয়েছে। আমরা দেখেছি যে এখনো কিভাবে এই ভারত বিরোধিতা চলছে। যে বিএনপি সবচেয়ে বড় ভারত বিরোধী দল, তারা এখন ভারতের দালাল হয়ে গেছে এই জঙ্গি শ্রেণীর চোখে। এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে কেন জঙ্গিরা এটা করে, পিনাকি বা এরা। কারণ হলো যে ওরা দেখেছে যে ভারত বিরোধিতা খুবই ভালো কাজ করে, অর্থাৎ বাংলাদেশে রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য, মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক শক্তি হাসিল করার জন্য, পাকিস্তানপন্থী ৭১-এর পরাজিতদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য এই ভারত ঘৃণা এবং হিন্দু ঘৃণা খুব একটা বড় অস্ত্র। এরা এটা এত বুঝেছে এবং এটার ফল এত ভালো পাওয়া যায়, এই জন্য ওরা এখন বিএনপি যেহেতু সরকারে আছে, জামাত যেহেতু সরকারে যেতে চায়, ওই জামাতের যেসব প্রপাগান্ডা মেশিন আছে সবাই এখন বিএনপি কে দেখাচ্ছে ভারতের দালাল হিসাবে। ওরা বলতে চায় যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি ভারতের দালালি করছে। এইটা একটা অচল অবস্থা। আসলে এই ঘৃণার সংস্কৃতি বিএনপি তৈরি করেছে। বিএনপির রাজনীতির কিন্তু একই খুঁটি, এই ভারত বিরোধিতা, ভারত ঘৃণা। জঙ্গিদেরও রাজনীতির একই খুঁটি। এখন কে কাকে কতটা ভারত বিরোধী হিসাবে ওরা দেখাতে পারে, সেটার উপর ওদের মনে হচ্ছে সার্ভাইভালটা নির্ভর করছে। তো এই দুরবস্থা থেকে বেঁচে যাওয়ার আসলে বিএনপির রাস্তাটা কি? বিএনপিকে আমি ভালো কথা বলবো, বিএনপির সমর্থকরা আমাকে এখানে হয়তো গালি দিবে, কিন্তু ওদেরকে আমি বলবো যে বোঝার চেষ্টা করুন। আমি ব্যক্তিগতভাবে চাই যে বিএনপি বাংলাদেশে একটা রাজনৈতিক শক্তি হিসাবে থাকুক, এবং সেটা তারা যেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হিসাবে থাকতে পারে, যেটা তারা মুখে বলে অন্তত। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে হলে তো মুক্তিযুদ্ধের যে ইতিহাস, মুক্তিযুদ্ধের যে মূল্যবোধ, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেগুলোর প্রতি তো মিনিমাম একটা কমিটমেন্ট থাকতে হবে। সেই কমিটমেন্ট তো আমরা আওয়ামী লীগও পরিপূর্ণভাবে রক্ষা করছে আমরা সেটা মনে করি না। সেই ক্ষেত্রে বিএনপিকে আমরা কিভাবে মনে করবো যে তারা সেই কমিটমেন্টটা রক্ষা করে? সেইখানে যদি সেটা করতে হয় বিএনপিকে, তাহলে প্রথম কথা হলো যে তাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসটা পুঙ্খানুপুঙ্খ রূপে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে। এবং যদি তারা সেটা করে, পরবর্তীতে বিএনপি আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধভাবে ৭১-এর পরাজিত ঘাতক বাহিনীগুলোকে বাংলাদেশে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করতে চায়, সেই জায়গায় কিন্তু বিএনপি আওয়ামী লীগের একটা
একটা সন্ধি হতে পারে, তাহলে একটা দ্বিদলীয় সুন্দর রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশে কায়েম হতে পারে। কিন্তু বিএনপি শুরু থেকেই এমন ভাবে ভুলগুলা করছে, এবং যেহেতু আওয়ামী লীগ তাদের শক্ত রাজনৈতিক প্রতিপক্ষ, এই জন্য তারা মুক্তিযুদ্ধটাকে শুধু মুখে স্বীকার করা ছাড়া আর কোনো ধরনের, অর্থাৎ মন থেকে যে একটা জায়গা দেয়া, সেটা তারা দিতে পারে না। এটা কারণটাও কিন্তু জেনুইন, যে আওয়ামী লীগ ওরাও বলে, পিনাকিকেও আমি বলতে শুনলাম যে মুক্তিযুদ্ধের কথা বললে তো আসলে বিএনপি পারবে না। আমি না পারার আসলে কোনো কারণ দেখি না। যদি সুষ্ঠু রাজনৈতিক চর্চা করা হয় এই দেশে, আমরা যদি দ্বিদলীয় নির্বাচনী ব্যবস্থা কায়েম করতে পারি, অর্থাৎ একটা সঠিক নির্বাচনী ব্যবস্থা, বাংলাদেশে সঠিক নির্বাচনী ব্যবস্থা কায়েম করার পূর্ব শর্তই হলো এই দেশ থেকে মৌলবাদী, জঙ্গি, স্বাধীনতা বিরোধী, ৭১-এর পরাজিত শক্তির রাজনৈতিক ক্ষমতা উৎখাত করা, তাদেরকে একেবারে তাদের রাজনীতিটাই নিষিদ্ধ করে দেয়া, তাদেরকে কোনোভাবে সমাজে কোনো ধরনের প্রথম শ্রেণীর কাজে তাদেরকে সম্পৃক্ত না করা, এবং তাদেরকে পারলে পাকিস্তানে পাঠিয়ে দেওয়াটা হবে সবচেয়ে নিরাপদ। আর এই সমাজে থাকলেও তাদেরকে ৩-৪ প্রজন্ম শিক্ষিত হতে হবে মুক্তিযুদ্ধের পক্ষে। কারণ আমরা দেখেছি যে ৭১-এ যারা ফিজিক্যালি রাজাকার ছিল বা মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই আমরা যাদেরকে ফাঁসি কাস্টে চড়তে দেখলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, নিজামী, মীর কাশেম আলী, মুজাহিদি, এদের সন্তানদেরকে যদি আমরা দেখি, দুই একটা ব্যতিক্রম হয়তো আছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে যেহেতু পরিবারের মধ্যে পাকিস্তান প্রীতি বা সরাসরি জঙ্গিটা পরিবারের মধ্যে নাই, তার এক ধরনের অবস্থা হবে। আবার মুজাহিদির সন্তান বা নিজামীর সন্তানদের ভিন্ন অবস্থান হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মোটা দাগে যেটা দেখা যায় যে ওরা কিন্তু ওদের যে আগের জেনারেশন, পিতাদের চেয়ে অনেক বেশি রাজাকার, যেটা আমরা দেখি যে ফুয়াদ এবং শাহরিয়ার এদের মধ্যে আমরা দেখি। এবং মোটা দাগে আমরা ২৪-এর যে জঙ্গিগুলা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সার্জিস, হাসনাত, এই যে এখন যেটা সবচেয়ে বাজারে চলছে, নাসির উদ্দিন পাটোয়ারি, কিছুদিন আগে যেটাকে নাসির উদ্দিন পাটোয়ারি জামাত এবং ইউনুস আবার মেরে ফেললো, সেই হাদি, এরা কিন্তু ৭১-কে এদের আগের প্রজন্ম থেকে অনেক বেশি ঘৃণা করে, এবং পাকিস্তানকে এরা অনেক বেশি ভালোবাসে। এর মানে কি? এর মানে হলো যে এই শ্রেণীটা একেবারেই আপনার এদেরকে সংশোধন করার কোনো স্কোপ আসলে নাই। সুতরাং সেখানে এদেরকে এদের সাথে আমরা কিভাবে এদেরকে নিয়ন্ত্রণ করব বা এদেরকে সঠিক শিক্ষা দিব, সেটা একটা বড় চ্যালেঞ্জ বাংলাদেশের কাছে। এই জায়গায় যদি একটা জাতীয়, আমি বলবো যে বোঝাপড়া হয়, সেক্ষেত্রে কেবল বিএনপি যদি সেই বোঝাপড়ার অংশ হয়, সেক্ষেত্রে বিএনপির বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ আছে। তাছাড়া কিন্তু বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎটা খুবই শঙ্কার মুখে। এটা বিএনপির লোকজনকে আমি ভেবে দেখতে বলবো। প্রথম কথা হলো, আওয়ামী লীগ মাঠে না থাকলেও বিএনপি কিন্তু গ্রাস করে ফেলছে কিন্তু জামাতরা, এবং এটা তো বলা হয় যে বিএনপির ভেতর গুপ্ত জামাত অসংখ্য রয়েছে। এটা বিএনপির পক্ষে যারা কথা বলেন, সেই আজিজ সাহেব থেকে, সাংবাদিক আজিজ সাহেব থেকে অনেকেই বলেন যে গুপ্ত জামাত বিএনপির অভ্যন্তরেই অনেক রয়েছে। তো সেই অবস্থায় এই ধরনের একটা দুর্বল বিএনপি, তাদের জনসমর্থন থাকা সত্ত্বেও তাদের যে বুদ্ধিবৃত্তিক দুর্বলতা, সেই আমরা ইদানিং বিএনপির পক্ষে সবচেয়ে বলিষ্ঠ বুদ্ধিজীবী হিসাবে দেখি রেজাউল করিম রনি আর মির্জা ফখরুল সাহেবের জামাই ফাহাম আব্দুল সালামকে। কিন্তু যারা এই দুইটা ছেলেকে আপনারা পর্যবেক্ষণ করবেন, দেখবেন যে ফাহাম সালাম তো একেবারেই বিনষ্ট, একটা নষ্ট হয়ে যাওয়া ছেলে, গালিগালা ছাড়া কিছু বোঝে না। তাকে বিহারি বলে, আমার ধারণা সে পরিবার বিহারি হওয়ারই কথা। বিহারি হতে হবে এমনও কথা নাই, কারণ নিজামির ছেলেগুলা যে এই পরিমাণ বাংলাদেশকে ঘৃণা করে, ওরা তো বিহারি বলে আমরা জানি না, ওরা কিন্তু এই বাংলাদেশেরই সন্তান। কিন্তু এদের যে পরিমাণ ঘৃণা বাংলাদেশের প্রতি, কিভাবে এদের দ্বারা হবে? বা রেজাউল করিম রনি কি পরিমাণ বিভ্রান্ত, মানে সে যুক্তি দিয়ে কথা বলে, সে যা বলে সেটার পক্ষে তার একটা বলিষ্ঠ যুক্তি আছে, কিন্তু এটা তো অন্তঃসার শূন্যতা আরো বড়। অর্থাৎ আবর্জনার উপর দাঁড়িয়ে, কিংবা মরিচিকা, কিংবা যেটা যদি ফাউন্ডেশন এত দুর্বল হয়, তার উপর দাঁড়িয়ে এরা কি ধরনের যুক্তি দেখাবে, সেটা মানুষকে কতটা তারা প্রভাবিত করতে পারবে? কিছু লোককে তো বিভ্রান্ত করতেই পারবে। আর যদি এরা ফরহাদ মজার জাতীয় জ্ঞানী লোক হয়, তাহলে অনেক কি পারবে। কিন্তু সেই ক্যাপাসিটি এই ছেলেগুলার নাই, এই দুটা ছেলের নাই। অর্থাৎ ফরহাদ মজারের ক্যাপাসিটি অর্জনেরা এই জীবনে কোনোদিন করতে পারবে। অর্থাৎ বিএনপির মূল যে শক্তি লাগে, যে তার পক্ষে কথা বলা, তার পক্ষে যুক্তি দেখানো, তার রাজনীতি তুলে ধরা, সেটা তো আসলে করার মতো কেউ নাই। আর আমরা যেটা বুঝি যে দুদু সাহেবের মতো অনেকে হয়তো বিএনপিতে আছেন, যারা জেনুইনলি একটা সেকুলার
পথে থাকতে পছন্দ করবেন। কিন্তু তারেক রহমান সাহেবকে নিয়ে তো আমাদের বিভ্রান্তি আছে, উনি চানটা কি। আমাকে তারেক রহমান সাহেবকে দেখলে সবসময় একটা পাকিস্তানি নেতা মনে হয়। এই জায়গাটা থেকে তারেক রহমান সাহেব কি উঠে আসতে পারবে? আর তারা যদি এইসব জায়গা থেকে উঠে আসতে না পারে, তাহলে বিএনপি দুইটা বিপদের মুখে। একে তো বিএনপি 2024 জঙ্গি উত্থানের পর আওয়ামী লীগের সাথে যে ব্যবহার করেছে, অর্থাৎ নীরবে যেটা করে যাচ্ছে, যে তারা ভাবছে আওয়ামী লীগকে তারা নির্মূল করে বা বিতাড়িত করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা জামাতের সাথে ভাগাভাগি করবে, এটার সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ হলো যে এখানে জামাত শক্তিশালী। আবার একটা ভালো বৈদেশিক সম্পর্ক রক্ষা করারও বিএনপির পক্ষে কোনো সুযোগ নেই। কারণ হলো অলরেডি যে দেশ বিক্রি আমেরিকার কাছে করে ফেলেছে, এটা এখন পরিষ্কার যে এটা সবচেয়ে বেশি এটার সাথে বিএনপি জড়িত। অর্থাৎ যে কোনো ভাবে হোক রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য তারা আমেরিকার সাথে সব ধরনের সন্ধি কিংবা আমেরিকার সব আধিপত্য মেনে নিয়েছে, যেটা বিএনপির জন্য বুমেরাং হবে এবং বড় বিপদ ডেকে আনবে। আর আওয়ামী লীগকে প্রতিপক্ষ রাখলে আওয়ামী লীগ একটা প্রতিপক্ষ হিসাবে ভবিষ্যতে বিএনপিকে ট্রিট করবে। তো সব দিক থেকে বিএনপি কিন্তু খুবই বিপদে আছে। এবং দুদু সাহেবের যে গর্জন আমরা দেখলাম, সেটা তো উনি বেশি দিন করতে পারবেন না। কারণ হলো যে উনি গর্জনটা করছেন একটা বাঘের খাঁচায় বসে বা সাপের গর্তে বা সাপের বাসায় বসে। সাপকে তো ওনারাই পালেন, অর্থাৎ রাজনৈতিকভাবে। দুদু সাহেব ব্যক্তিগতভাবে পালেন কিনা সেটা বিষয় না, কিন্তু বিএনপি কি এই সাপের খোলস থেকে বা সাপের বাসা থেকে নিজেকে মুক্ত করতে পারবে? হ্যাঁ, আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এরকম বলে যে তারা জামাতের সাথে আন্দোলন করেছে বিএনপির বিরুদ্ধে, এগুলো তো সত্য। কিন্তু আওয়ামী লীগ তো কখনো এই সাপের খাঁচায় ঢুকে নাই, সাপকে হয়তো পাশে রেখেছে। কিন্তু তারেক রহমান তো সাপের খাঁচায় বসে আছেন। আশা করি এই কথাগুলো একটু বিএনপির বন্ধুরা ভেবে দেখবেন। এমন নয় যে এটা মুক্তিযুদ্ধের প্রতি ভালোবাসা আনয়ন করার জন্য না, তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য তাদের এই জিনিসগুলো বিবেচনা করে দেখা দরকার। ওর শুরুতেই দেখালাম আপনাদের শুভেন্দুর হুমকি। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিলেন যে আমরা বসিয়ে জেলে খাওয়াবো না, জেলে রেখে জলদি জলদি ভাগ যাও, नहीं तो जो करना है वो सरकार करेगी, মানে সরকারের যা করার সরকার করবে। এখন কি হবে, সরকার কি করবে, তার মানে যেটা বলতে পারছেন না, অজ্জু রেখে গেছে, সেটা হচ্ছে নোম্যান্স ল্যান্ডে গভীর রাতে ছেড়ে দেওয়া, গেট খুলে ছেড়ে দেওয়া বিভিন্ন অঞ্চল দিয়ে। 3 দিকে তো কত জায়গায় বিজিবি পোস্টিং দেবে, যে কোনো একটা রাস্তা খুলে দিয়ে সেখানে নোম্যান্স ল্যান্ডে ছেড়ে দেবে। এখন এই যে ধমকানি হচ্ছে, এই ধমকানির মধ্যে একেবারে আপনার কি বলে দেশ ছাড়ার হিড়িক পড়ে গেছে। দেশ ছাড়ছে কিভাবে? এরা গিয়ে জড়ো হচ্ছে কোথায়? বিভিন্ন বর্ডারে, কখনো গেদে, কখনো বনগা, দর্শনা বর্ডার, ওইখানে গিয়ে জড়ো হচ্ছে। কিছু কিছু কোচবিহার থেকে পালিয়ে যাচ্ছে, লম্বা লাইন এদের সব চলেছে। আপনারা যদি এখন কলকাতায় আসেন, আপনারা যে নিউ মার্কেট আপনারা চেনেন, পরিচিত নিউ মার্কেট, সেই নিউ মার্কেটটার ছবি সম্পূর্ণ বদলে গেছে। সব হকার তুলে দেওয়া হয়েছে, কোনো হকার নেই। তারা আপাতত পথের ধারে গুটিয়ে ফুটিয়ে রেখে দিয়েছে, বলেছে আমরা দোকান চালাবো না, আমাদের কিছুদিন সময় দেওয়া হোক। কারণ এরা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ওই বাংলাদেশ থেকে আসা। তারা ওই নকল কার্ডফাট করে নিয়েছে, নকল কার্ডফাট করে তারা এখানে দিব্যি ওই আমাদের নেতাদের পয়সা দিত, পয়সা দিয়ে তারা সমস্ত এখানে মানে ব্যবসা করত। এখন এর মধ্যে আমাদের দেশের লোক রয়েছে। এই অঞ্চলটা পুরো এই যে তাজ বেঙ্গলের নিচে, এই গ্র্যান্ডের নিচে এবং এই যে